এখন রেকর্ড হচ্ছে? জি স্যার, এখন হইতেছে স্যার। ইয়েস স্যার, এই স্যার। আচ্ছা যাক, 17 মিনিট 23 মিনিট পাবো। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মুশকিল হলো, পুরা ক্লাস পাওয়া গেল না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা, যে প্রথমটা ছিল হলো এন্টিটি প্রিন্সিপাল। ভালো করে বুঝে নাও যে হিসাব বিজ্ঞানের এই একটা নিয়ম সারা পৃথিবীতে একভাবে মানা হয়। নিয়মটা হচ্ছে প্রতিষ্ঠানকে একজন ব্যক্তি বিবেচনা করা হয়, প্রতিষ্ঠানের মালিককে আরেকজন ব্যক্তি বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের মালিককে আলাদা একজন ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদা একজন ব্যক্তি বিবেচনা করা হয়। এই ধারণার কারণে প্রতিষ্ঠানের মালিক তার মূলধন থেকে কোনো টাকা নিলে সেটাকে আবার আলাদা করে হিসাবভুক্ত করা হয়। দেখো এবার এখানে যে কথাগুলো আছে এটার সাথে আমার কথাটা মিলাও। এন্টিটি প্রিন্সিপাল, এই অনুমান বা ধারণা অনুযায়ী হিসাব নিকাশের সময় অনুমান করা হয় যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব আলাদা সত্তা আছে। মালিক ও অন্যান্য সাথে ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পর্ক তা হলো ব্যবসায়িক সম্পর্ক। মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ যে পরিমাণ মূলধন প্রদান করে, তা মালিকের নিকট ব্যবসা প্রতিষ্ঠানের দায় হিসাবে বিবেচিত হয়। মালিকের নিকট এই দায়কে অন্তর্দায় বলা হয়। তাহলে দায়ের যে প্রকারভেদ আগে আমরা আলোচনা করছি, অন্তর্দায়, বহির্দায়। মালিকের নিকট ব্যবসার যে দায় তাকে অন্তর্দায় বলা হয়। আর তৃতীয় পক্ষের নিকট যে দায়, ব্যাংকের থেকে ঋণ নিছে, কর্মচারীরা বেতন বকেয়া আছে, তারপরে ধারে পণ্য ক্রয় করছে, এগুলাকে তৃতীয় পক্ষের দায় বলা হয়, এগুলাকে বলা হয় বহির্দায়। তাইলে মূল কথা হচ্ছে, এই ধারণার মূল কথা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান একজন ব্যক্তি, ব্যবসার মালিক আলাদা একজন ব্যক্তি। মালিক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যে পরিমাণ টাকা রাখে সেটা মালিকের জন্য এক ধরনের বিনিয়োগ আর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। আর এই দায়টাকে অন্তর্দায় বলা হয়। আর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অন্যান্য পক্ষের যে দায় সেটাকে বহির্দায় বলা হয়, তৃতীয় পক্ষের যে দায়। হ্যাঁ, আর এই কারণেই এই সমীকরণটা আসছে যে মোট সম্পত্তি সমান সমান মালিকানা সত্ত্ব যোগ বহির্দায়। ব্যবসায় যত সম্পদ থাকবে সব সম্পদের মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একা না, এই সম্পদের উপর বাইরেরও কিছু দাবি থাকে। যেমন ব্যাংকের ঋণ আছে, এই ঋণের সমপরিমাণ টাকার দাবিদার হলো ব্যাংক। কর্মচারীদের বেতন বকেয়া আছে, তো কোম্পানি উইন্ডিং আপের সময়, কোম্পানি যখন বিলুপ্ত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন যে পরিমাণ টাকা কর্মচারীরা পায় এই টাকাটা কর্মচারীরা দাবি করবে না ছেড়ে দিবে? অবশ্যই দাবি করবে। তাহলে পুরা সম্পদ মালিক ব্যবসা বন্ধ করে দিয়ে নিয়ে যেতে পারবে না, তাকে কি করতে হবে? কিছু অর্থ এই পাওনাদারকে দিয়ে দিতে হবে। এই হলো এক নাম্বারটার ব্যাখ্যা। দ্বিতীয়টা ছিল হলো গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনের মূল বক্তব্য হলো একটা ব্যবসা চলমান থাকবে, মালিকানা পরিবর্তন হবে, হাত বদল হবে, কিন্তু প্রতিষ্ঠান দুই একটা ব্যতিক্রম ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে। এটাকেই বলা হয় চলমান ধারণা বা গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। পড়ে দেখো কথাগুলা। পড়ছো? আর এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে ফিক্সড অ্যাসেট, যেগুলো ভূমি, দালান, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলা বর্তমান বাজার মূল্যে না লিখে এগুলা কেনা দামে লেখা হয়। হ্যাঁ, এটা হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতাও বটে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান 20 বছর আগে কিছু জমি ক্রয় করছিল কারখানা স্থাপনের জন্য। ওই সময় জমির যে দাম ছিল 20 বছর পর সেটা বেড়ে কয়েক গুণ হয়ে গেছে, কিন্তু হিসাবের বইতে সেই পুরানো মূল্যটাই দেখানো হয়। এই জন্য এইটা হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতাও বটে। গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনের মূল কথাটা হচ্ছে যে ব্যবসাটা আজকে যাত্রা শুরু করলো, এই ব্যবসাটা অনন্তকাল ধরে চলবে, মালিকানা পরিবর্তন হবে, হাত বদল হবে। হ্যাঁ, একজন মালিকের পরে আরেকজন মালিক আসবে, আরেকজন মালিকের পরে আরেকজন মালিক আসবে, কিন্তু ব্যবসা বন্ধ হবে না, চলতে থাকবে। এই হলো এটার মূল ধারণা। আর এর ভিত্তিতে একটা কাজ হয়, সেটা হচ্ছে
এই স্থায়ী সম্পদগুলোকে যে দাম দিয়ে কেনা হয়েছে ব্যবসা শুরুর সময় বা পরবর্তীতে সেই মূল্যেই হিসাবের বইতে দেখানো হবে, বর্তমান বাজার মূল্যে দেখানো হবে না। উদাহরণস্বরূপ যে বললাম যে একটা জমি 20 বছর আগে 1 লক্ষ টাকায় ক্রয় করা হয়েছে, বর্তমানে সেটা বাজার দাম হয়তো 1 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থার বিবরণী সেখানে ভূমি 1 লক্ষ টাকাই দেখানো হবে। এটা হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতাও বটে। হ্যাঁ, যে কারণে তো স্যার এটা বিক্রি করার সময় কি 1 কোটি টাকা বিক্রি করবে নাকি 1 লক্ষ, মানে 1 লক্ষ টাকা বন্ধ বিক্রি করবে? ওইটাকে তখন ওই যে যখন বিক্রি করবে বর্তমান বাজার দরে সুনাম হিসাবে ধরে বিক্রি করে দেওয়া হবে। ভূমির মূল্য তো 1 লক্ষ টাকা দেখানো আছে, কিন্তু বাজারে দাম হয়ে গেছে 1 কোটি টাকা, তখন ওই যে নগদ বেড়ে গেল, হ্যাঁ, এটাকে ওই কোম্পানির সুনাম বিবেচনা করে ধরা হবে। দেখো 3 নাম্বার যেটা মনিটারি ইউনিট, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান যে দেশেরই হোক একটা টাকার অঙ্কে পরিমাপ করা হবে, আর্থিক মূল্য দ্বারা নিরূপণ করা হবে। এটা বাংলাদেশে হইলে টাকা, আমেরিকাতে হইলে ডলার, ইন্ডিয়াতে হইলে রুপিস, মানে অর্থমূল্য থাকতে হবে, না হয় হিসাবভুক্ত করা হবে কিভাবে? হ্যাঁ, হিসাব বিজ্ঞানের সাথে সাহিত্যের পার্থক্য এই জায়গাটায়, সাহিত্যে প্রচুর লেখালেখি হয় কিন্তু ওইখানে কোনো টাকার সম্পর্ক থাকে না, আর হিসাব বিজ্ঞানে লেখালেখি কম হয় কিন্তু সবগুলাই টাকার অঙ্ক থাকবে। ইভেন দেখো অবচয়, যেটা অদৃশ্যমান লেনদেন, হ্যাঁ, সেটাও টাকার অঙ্কেই লেখা হবে। এই অনুমান বা ধারণা অনুযায়ী যেসব ঘটনা অর্থ বা মূল্যের পরিমাপক দ্বারা আর্থিক মূল্য নিরূপণ করা যায়, শুধুমাত্র সেই সব ঘটনা লেনদেন হিসেবে চিহ্নিত করা হয় এবং হিসাবভুক্ত করা হয়। যে সমস্ত ঘটনাগুলো লেনদেন বা ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, সেগুলোকে আমরা কি বলবো? ঘটনা বলবো, লেনদেন বলবো না। আর ওগুলার আরেকটা কথা আছে এখানে, লেনদেনের আমরা 2টা বৈশিষ্ট্য চ্যাপ্টার 1-এ পড়ে আসি, 3টা বৈশিষ্ট্য: মেজার্ড ইন টার্মস অফ মানি, চেঞ্জেস ফাইন্যান্সিয়াল পজিশন, আর কি ডুয়াল অ্যাসপেক্ট, টাকার অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, 2টা পক্ষ। তো যে লেনদেনগুলোতে টাকার অঙ্ক থাকবে, আর্থিক অবস্থার পরিবর্তন করবে এবং 2টা পক্ষ থাকবে, সেইগুলাকেই আমরা লেনদেন বলবো। আর সেগুলাকেই আমরা হিসাব বিজ্ঞানে এই 4টা নীতির একটা নীতির মধ্যে পড়বে, যে বাংলাদেশে হলে টাকার অঙ্কে পরিমাপযোগ্য, সেটা যদি আমেরিকাতে হয় ডলারে পরিমাপযোগ্য, কিন্তু টাকা পরিমাণ উল্লেখ থাকতেই হবে। যদি টাকার পরিমাণ না থাকে তখন সেটাকে লেনদেন বলা যাবে না। চতুর্থ হলো পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন। দেখেন নিচেরটা, এটার মূল বক্তব্য হলো যদিও বলা হয় যে হিসাব অনন্তকাল ধরে ব্যবসা চলতে থাকবে, তাহলে ফলাফল নির্ণয় করবে কখন? হ্যাঁ, কিয়ামতের পরে না। এই জন্য এই অনন্তকাল ধরে চললেও হিসাবের সময়টাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, কেউ 3 মাসে, কেউ 6 মাসে, কেউ 1 বছরে। অর্থাৎ 3 মাস পর সে ফলাফল জানতে চাইবে, না হয় 6 মাস পর ফলাফল জানতে চাবে, না হয় 1 বছর পর ফলাফল জানতে যাবে। আর এটা 2 রকমের হয়, একটা হলো আয় বিবরণী, বিশদ আয় বিবরণীর এক ধরনের মাধ্যমে এক ধরনের তথ্য জানা যায়, আর আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আরেক ধরনের তথ্য জানা যায়। বলেন তো আয় বিবরণীর মাধ্যমে কি জানা যায়? আপনাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছেন, উত্তর দেন। আয় বিবরণীতে শুধু হিসাবের আয় আর ব্যয় দেখা যায়। নিট লাভ বা ক্ষতি, আয় বিবরণীর মাধ্যমে যেটা জানা যায় সেটা হলো নিট লাভ বা ক্ষতি। তুমি যে তোমার ব্যবসায় ক্ষতি ব্যয় করলা, আয় করলা, ফলাফল কি হলো। আর আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে কি জানা যায়? তার সম্পদ, দায়, সম্পদ আর দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ আর দায়, মালিকানা সত্ত্ব। কারবারের আর্থিক অবস্থা জানা যায়। 2টা কথা যদি কারো প্রয়োজন মনে হয় লিখেও রাখো, লিখে রাখো অথবা মগজে জমা করে রাখো। একটা হলো আর্থিক ফলাফল, আর একটা হলো আর্থিক অবস্থার ফলাফল বা আর্থিক অবস্থা। একটা হলো আর্থিক ফলাফল, লেনদেনের আর্থিক ফলাফল, নিট লাভ বা ক্ষতি, যেটা আয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায়। যাদের মেট্রিকে অ্যাকাউন্টিং ছিল তারা করে আসছেন। বিশদ আয় বিবরণীর মাধ্যমে কি জানা যায়? নিট লাভ বা ক্ষতি। আর বিশদ আয় বিবরণীতে কোন লেনদেন গুলো আসে? মুনাফা জাতীয় লেনদেন গুলো আসে, মুনাফা জাতীয় লেনদেন গুলো, স্যার, যেগুলো আয় অথবা ব্যয়।
কোনোভাবেই কোনো সম্পদ বা দায় আসে না। কি বলেন, আসে নাকি? আয় স্যার বিবরণীতে কোনো কোনোভাবেই সম্পদ আসবে বা স্যার, না, দায় আসে? আয় বিবরণী কখনোই আসবে না। কিন্তু আপনারা লিখেন, আমি উদাহরণ দিই, মনে করে দেখেন এরকম লিখেন কিনা। রেওয়া মিলে ঋণ আছে 10% ঋণ, হ্যাঁ, 1 লক্ষ টাকা। সুদ ধরা লাগবে কি লাগবে না বলেন তো? সুদ খরচ দেখতে হয়। 10% ঋণ 1 লক্ষ টাকা রেওয়া মিলে আছে, এর উপর সুদ ধরবা নাকি ধরবা না? না স্যার, ধরবো না স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমারে কে শিখাইছে অ্যাকাউন্টিং? ধরতে হয় তো। এই ধারণা নিয়ে সুদ বসে খরচ থাকবা হবে। আর A+ আশা করবা, তো তো সর্বনাশ হবে। অবস্থা। আজকে থিওরির ক্লাস তো, তোমাদের শেখার জন্য একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে, আমার স্যার আমাকে অপমান করার জন্য গল্পটা বলছিল, যদিও আমি ক্লাসের ফ্রন্ট লাইনের স্টুডেন্ট ছিলাম। বলতেছে এক লোক হুজুরের কাছে যায়া, বড় আল্লাহওয়ালা হুজুর, যায়া বলতেছে, হুজুর দোয়া করেন আমার যাতে একটা ছেলে হয়। তো হুজুর বলছে যে ভালো কথা বলছেন, এ তো নেক দোয়া চাইছেন, তো দোয়া তো এমনি এমনি করা যায় না, আপনি এক কাজ করেন, একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, ওইখানে সারা রাত আমরা কোরআন হাদিসের আলোচনা করব, মানুষ শুনবে, শেষ রাত্রে দোয়া কবুল হয়, আমরা দোয়া করব। তো হুজুরের কথা অনুযায়ী ওই লোক খুব সচ্ছল ব্যক্তি ছিল, প্রচুর খরচ করে মাহফিলের আয়োজন করছে, সারা রাত হুজুররা ওয়াজ নসিহত করছে, আর রাত শেষে ভোর রাত্রের দিকে এরকম দোয়া করেছে, আল্লাহ অমুকের তুমি নেক সন্তান দান করো, একটা নেক ছেলে দান করো। দোয়ার পর তবারক বন্টন হয়েছে, লোক যে হুজুর গো প্রচুর হাদিয়া দিছে, চলে গেছে। 1 বছর পর হুজুরের কাছে যায়, বলছে হুজুর কি দোয়া করলেন, ছেলে তো হইল না। তো হুজুর চিন্তা করছে আমার কিছু গুনার কারণে হয়তো দোয়া কবুল হয় নাই। তো বলতেছে, ভাই কষ্ট যখন করছেন আর একবার কষ্ট করেন না, এবার আমার চেয়ে ভালো একজনকে দিয়ে আমি দোয়া করাবো, দেখি কি হয়। তো লোক আবার প্রচুর খরচ করে একই রকমের আয়োজন করছে, একই রকমের সবকিছু করে আবার একই দোয়া করছে, অনেক কান্নাকাটি করে দোয়া করছে। 1 বছর পর হুজুর যায়, আবার হুজুরের কাছে ওই লোক গিয়ে একই শেকায়েত, একই অভিযোগ, একই কমপ্লেইন দিতেছে, কি দোয়া করলেন হুজুর, ছেলে তো এইবারও হইল না। তো পরপর 2বার তো একই ঘটনা। হুজুর চিন্তা করলো যে আচ্ছা দান দান 3 দান, দেখি আরেকবার। বলে যে ভাই এবার এক কাজ করেন, খুব সাধারণ মানের একজন হুজুর দিয়া দোয়া করায় দেখি কি হয়। তো পুনরায় একই ঘটনার অবতারণা হয়েছে, একই দোয়া হয়েছে। 1 বছর পরে একই কথা নিয়ে আবার হুজুরের কাছে গেছে। এইবার হুজুরের একটু কিউরিসিটি, কিউরিসিটি মানে কি কেউ বলেন তো? জানার আগ্রহটা। কৌতূহল, কৌতূহল। হ্যাঁ, কৌতূহল। ডিকশনারি মিনিং হলো কৌতূহল। হুজুর কৌতূহল বশত জিজ্ঞেস করছে, হুজুর কৌতূহল বশত ওই লোককে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই ছেলে না হইলে মেয়ে তো হইছে? বলে না, মেয়েও হয় নাই। বলে বলেন কি, প্রত্যেক বছর আইসা বলতেছেন এইবার তো ছেলে হইলো না, তাহলে তো 3বারে 3টা মেয়ে হওয়ার কথা। আচ্ছা ভাই আপনি বিয়ে করছেন? বলে না, বিয়ে তো করি নাই, বিয়ে তো করি নাই। এখন বলেন তো, বিয়েই করে নাই, হে 3 বছর যাবত বিরাট মাহফিল করে দোয়া করাইছে, আল্লাহ আমার একটা নেক ছেলে দিও, একটা নেক ছেলে দিও। কিয়ামত পর্যন্ত দোয়া করলে হইব? কথা বলেন না, আপনারা শুনেন নাই কথাগুলো আমার? না স্যার, আমার তো না, কথা স্যার। শুনে মাথা না খারাপ স্যার, হয়ে হবে না গেছে। স্যার। না স্যার হবে না। তো আপনারাও অ্যাকাউন্টিং এ A+ পাইবেন, মাশাআল্লাহ নিয়ত করছেন যে আগে রেজাল্ট যা করছি এবারে অ্যাকাউন্টিং না আমরা A+ পাবো। হ্যাঁ, এই সেকশনের সব ছাত্র মেধাবী মাশাআল্লাহ। এখনো যদিও সবাইকে আমি ফেস দেখি নাই, সবাই চিনিও না, 3-4টা নাম মুখস্থ হয়েছে। সবাই A+ পাবেন, পাইলে আমাদের জন্যও খুশি, কলেজের জন্য সম্মান বাড়বে। কিন্তু কেউ বই খুলে পড়েন না, কোনো কথা লিখে আইতে চাইলে লিখেন না, কোনো অঙ্ক করেন না। তো বছর শেষে ওই হুজুরের কাছে যে খবর নিয়ে যায়, হুজুর ছেলে তো হইল না, ব্যাপারটা ওই রকম হবে কিনা? খুব ক্লাস করাইতেছি, অ্যাটেন্ডও করতেছেন, কিচ্ছু লেখেন না, কিচ্ছু মনেও রাখেন না, কিন্তু A+ পাবেন আশা করতেছেন, তাহলে ফলাফলটা কি ওই ব্যক্তির মতো হবে কিনা? বিয়ে শাদী না করেই দোয়া করতেছে, আল্লাহ একটা ছেলে দিও, একটা ছেলে দিও, একটা ছেলে দিও। হ্যাঁ, ওই রকম হবে কিনা বলেন? আর জি স্যার। স্যার। না এজন্য স্যার, মনে রাখার চেষ্টা না, করে স্যার। নি। লেনদেনের 3টা বৈশিষ্ট্য বলছি, কেউ একজন বলেন তো কি কি বৈশিষ্ট্য বলছি? অর্থ অঙ্কে পরিমাপযোগ্য। 1 নাম্বার। হ্যাঁ, তারপরে
তারপরে এটা মালিকানা হস্তান্তর হবে আর মালিকানা হস্তান্তর হবে, এরকম কথা বলি নাই, এরকম কথা বলি এমন। নাই। না স্যার, দুজন পক্ষ থাকবে, দুইজন পক্ষ থাকবে, বাংলা একটু শুদ্ধ করে বলো। দুইজন পক্ষ থাকবে, এটা শুনলে তো সায়েন্সের ছেলেপেলেরা হাসবে, যে কমার্সের ছেলেপেলেরা কি বলে এগুলো। দুটি পক্ষ থাকবে, দুইজন পক্ষ থাকবে, এটা তো হয় না কথা। দুইটি পক্ষ থাকবে। হ্যাঁ, দুইটা বৈশিষ্ট্য হয়েছে, আর কি বৈশিষ্ট্য? চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল পজিশন, বাংলা কি? অর্থের পরিবর্তন। অর্থের পরিবর্তন মানে কি? 5 টাকা নোট 2 টাকা নোট হয়ে যাবে, 2 টাকা নোট 1 টাকা নোট হয়ে যাবে। আর্থিক পরিবর্তন স্যার। আর্থিক পরিবর্তন, এটা আবার কি বললা? 100 টাকা নোট সাদা আছিল, এটারে রং করে কালা করে দিবা? আরে বোকা, এই দেখো, এই কারসারটা কোথায় আছে বলো তো? এই শব্দ দুইটা কি উচ্চারণ করো? আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। এই পরিবর্তন আবার দুই প্রকার, একটা নিট পরিবর্তন, একটা কাঠামোগত পরিবর্তন। দেখেন, মনে করে পড়াইছি, বিল্ডিং এর উদাহরণ দিছি, ফ্ল্যাটের উদাহরণ দিছি। 3 রুম ওয়ালা ফ্ল্যাট ছিল, ছেলে মেয়ে 4 জন হয়ে গেছে, এখন ফ্ল্যাট রুম ভাঙ্গা 4টা করছে, তাহলে ফ্ল্যাটের সাইজ কি পরিবর্তন হয়েছে? না, ফ্ল্যাটের সাইজ পরিবর্তন নেই, ভিতরে পরিবর্তন হয়েছে, এটারে বলে কাঠামোগত পরিবর্তন। আচ্ছা, তাহলে এখন এবার চারটা অ্যাজাম্পশন কেউ একজন বইলা শুনায় দেন, 4টা অ্যাজাম্পশন। 1 নাম্বার অ্যাজাম্পশন, অর্থনৈতিক বা ব্যবসায়িক সত্তা অনুমান। সত্তা অনুমানের মূল বক্তব্যটা কি? এটা কোম্পানি মালিক আলাদা ব্যক্তি, ব্যবসা আলাদা ব্যক্তি। আর এই অনুমানের কারণে কি করা হয়? শেয়ার হোল্ডার, মালিকের মূলধন এবং উত্তোলন সবকিছু ঠিকভাবে লিপিবদ্ধ করা হয়। 2 নাম্বারটা কি ছিল বলেন? চলমান প্রতিষ্ঠান অনুমান ধারণা। যে ব্যবসা শুরু হয়েছে অনন্তকাল যাবত চলতে থাকবে, মালিকানা বদল হইতে পারে কিন্তু ব্যবসা বন্ধ হবে না। আর এই কারণে সম্পদগুলাকে কোন মূল্যের হিসাবভুক্ত করা হয়? ক্রয় মূল্যে না বাজার মূল্যে? এটা ক্রয় মূল্যে হিসাবভুক্ত করা হয়। 3 নাম্বার, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন বা অর্থের এককে পরিমাপযোগ্য অনুমান। এটা লেনদেনের একটা বৈশিষ্ট্যও বটে। লেনদেনগুলা কি করতে হবে? টাকার এককে পরিমাপযোগ্য হইতে হবে। বাংলাদেশ হলে টাকা, ইন্ডিয়া হলে রুপি, আমেরিকা হলে ডলার, আর সৌদি আরব হলে রিয়েল। যদি লেনদেনগুলোকে টাকার অঙ্কে পরিমাপ করা না যায়, তবে সেগুলোকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব না। চতুর্থ, পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন বা হিসাব কাল অনুমান। যদিও অনন্তকাল ধরে ব্যবসা চলতে থাকবে, কিন্তু মালিক একটা নির্দিষ্ট সময় পর তার ব্যবসার ফলাফল জানতে চায়। হ্যাঁ, 2 রকমের ফলাফল, একটা হলো আর্থিক ফলাফল, হ্যাঁ, লাভ বা ক্ষতি, আর একটা হলো আর্থিক অবস্থা জানতে চায়, তার সম্পদ কত আছে, দায় কত আছে, আর বাড়ানো যায় কিনা, এই বিষয়গুলো জানতে চায়। এই 4টা। হ্যাঁ, এবার আসেন নীতি সমূহ। এগুলোর উপর আপনাদের কিছু প্রশ্ন আসে। এই যে 5টা নীতি দেখানো আছে: historical cost, revenue recognition, matching principle, full disclosure, consistency. এগুলো আমরা অনার্সে ইংলিশে পড়াই, তো এগুলোর বাংলাগুলো একটু বিদঘুটে আমাদের জন্য। ঐতিহাসিক ব্যয় নীতি পড়েন, এই যে মনিটরে দেখানো আছে, একটু পড়েন, পড়া বুঝার চেষ্টা করেন, না বুঝলে আমাকে বলেন। এগুলোর উপর এমসিকিউ থাকবে। পড়ছেন? প্রথমটা ঐতিহাসিক ব্যয় নীতি, সম্পদকে কি করা হবে? ক্রয় মূল্যে দেখানো হবে, এলো ঐতিহাসিক ব্যয় নীতি। রাজস্ব স্বীকৃতি নীতি করেন। এটা 2 ভাবে হয়। এই যে রাজস্ব স্বীকৃতি নীতি 2 ভাবে হয়। কোন প্রতিষ্ঠান যখন টাকা পাওয়া যায় তখন সেটাকে আয় হিসেবে বিবেচনা করে। কোন প্রতিষ্ঠান যখন সেবাটা দেওয়া হয়েছে কিংবা পণ্যটা বিক্রি হয়েছে নগদে কিংবা ধারে, তখনই সেটাকে আয় বিবেচনা করে। করে দেখেন, এই কথাটাই আছে এইখানে, রাজস্ব স্বীকৃতি নীতি।
আয় হয়ে গেছে, টাকা আসে নাই, এটাকে আয় বলা যায়। আর কোন কোন প্রতিষ্ঠানের বক্তব্য হলো যখন টাকা আসবে তখনই সেটাকে আয় বলবো, এছাড়া বলবো না। 3 নাম্বার মিলকরণ নীতি। একটা প্রতিষ্ঠানের কোন একটা হিসাব কালের যত আয় আছে তার বিপরীতে ওই হিসাব কালের সব ব্যয়গুলোকে দেখানো হবে, এটাকে ম্যাচিং প্রিন্সিপাল বলে। দেখেন এটা আবার ওই মহিলারা আরেক ম্যাচিং সেন্টার খুঁজে, শাড়ি কিনলে ওটার পাড়ের সাথে আঁচলের সাথে মিল করে কাপড় মিলায়া জোড়া দেয়, এটাকেও ম্যাচিং বলে। ওই ম্যাচিং এর সাথে এই ম্যাচিং মিলায়েন না দয়া করে। একটা নির্দিষ্ট হিসাবকালের আয়ের সাথে ওই হিসাবকালের ব্যয়গুলাকে মিল করা, এটা হলো মিলকরণ নীতি। এই দেখেন কারসার যেখানে আছে এখানে খেয়াল করেন, হিসাবকালের মধ্যে প্রদত্ত সকল মুনাফা জাতীয় খরচ বাদ, মুনাফা জাতীয় আয় হতে মুনাফা জাতীয় খরচ বাদ দিলেই কি লাভ বা ক্ষতি নির্ণয় হয়। এটা হলো ম্যাচিং প্রিন্সিপাল। 3টা গেল, মোট 5টা আছে। আর এটা হলো ফুল ডিসক্লোজার। আপনার প্রতিষ্ঠানের কোনো কিছু গোপন রাখতে পারবেন না, সব প্রকাশ করতে হবে। তবে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, প্রতিযোগীরা যদি কোনো সুযোগ নিয়ে নিতে পারে এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না। করে দেখেন, কোন তথ্য গোপন করলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য সকল তথ্য প্রকাশ করতে হবে। কিন্তু তথ্য প্রকাশ করতে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার প্রতিযোগীরা কোনো তথ্য আপনার জেনে গেলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এরকম তথ্য প্রকাশ করা যাবে না। আমরা আর 1.5 মিনিট ক্লাস আছে। 5 নাম্বার কনসিস্টেন্সি প্রিন্সিপাল। আমরা পরে একটা চ্যাপ্টার পড়াবো স্থায়ী সম্পদ, হিসাবভুক্তকরণ নিয়ম, অবচয় ধার্য। অবচয়ের বেশ কয়েকটা নিয়ম আছে, কিন্তু একটা প্রতিষ্ঠানে অবচয় কয়েক বছর একই নিয়মে ধার্য করতে হয়। এটা হলো কনসিস্টেন্সি প্রিন্সিপাল। একবার সরল রৈখিক, একবার ক্রমহ্রাসমান, একবার উৎপাদন পদ্ধতি, এরকম করা যাবে না। হ্যাঁ, কয়েক বছর ধারাবাহিকভাবে একই নিয়মে হিসাবভুক্ত করতে হবে, এটাকে বলা হয় কনসিস্টেন্সি। দেখেন কথাটা, এই নীতি অনুযায়ী হিসাব তথ্যের ক্ষেত্রে প্রতি বছর একই পদ্ধতি অনুসরণ করতে হবে, এক এক বছর এক এক পদ্ধতি অনুসরণ করা যাবে না। একবার ক্যাশ ক্যাশ প্রিন্সিপাল আর একবার অ্যাকচুয়াল প্রিন্সিপাল এরকম করা যাবে না, ধারাবাহিকভাবে একই নিয়ম মানতে হবে। আর কিছু জিনিস আছে সীমাবদ্ধতা, এই যে কস্ট বেনিফিট রিলেশনশিপ, ম্যাটেরিয়ালিটি কনসিস্টেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস কনস্ট্রেইন্ট, কনজারভেটিজম কনস্ট্রেইন্ট। এই যে সমাপনী মজুত পণ্যের 2টা মূল্য থাকলে কমটা নেওয়া হয়, এটাকে বলা হয় কনজারভেটিজম বা রক্ষণশীলতার নীতি। এই যে দেখেন, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনারা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ পাবেন, কিন্তু চ্যাপ্টারটা ভার্সিটির এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে ভালোভাবে পড়ে নেবেন। যদিও আমার রেকর্ডটা ভুলক্রমে 11 মিনিট কম আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। এই চ্যাপ্টারটা রিডিং পড়াটা খুব জরুরি।